নমস্কার, দ্য মিড সামার নাইটে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুনবেন নীলাঞ্জন নন্দীর কলমে ক্যামেরা। দ্য মিড সামার নাইটের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, আর শুনতে থাকুন আজকের বিশেষ গল্প। 10ই মে 1995। নিয়মিত ডায়েরি লেখার অভ্যেস আমার নেই, তবে কখনো কোনো ঘটনা তেমনভাবে নাড়া দিলে তার বিশদ বিবরণ লিপিবদ্ধ করে রাখি। এ অভ্যেস বহুদিনের। 1990-এ যখন বাবা মারা গেলেন তখন ডায়েরি লিখেছিলাম। ভীষণ একা লাগতো তখন। আমার দিদি সরমার 1997-এ বিয়ে হয়ে যায় দিল্লিতে। কালে ভদ্রে কলকাতায় আসে। ঠাকুরদার তৈরি এই বিশাল বাড়িটায় এখন আমি আর কাজের লোক রাধারম, মাত্র দুটি প্রাণী। মাঝে মাঝে বাড়িটার হাঁ করা ক্ষুধার্ত মুখটা যেন আমায় গিলতে আসে। যতটা সম্ভব নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখি। মডেলিং অ্যাসাইনমেন্টের ছবিগুলো বাড়িতে বসেই ঝাড়াই বাছাই করি। এতে দিব্যি সময় কেটে যায়। কিন্তু হঠাৎই গত শুক্রবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। ঘটনার অপ্রত্যাশিতায় এতটাই নিজেকে হারিয়ে ফেলেছিলাম যে এই কদিন ডায়েরি লিখতেও বসতে পারি। সেদিন সকাল থেকেই আকাশের অবস্থা ভালো ছিল না। কখনো মুষলধারে, আবার কখনো ইলশে গুড়ি বৃষ্টি পড়ে চলেছিল। 10টা নাগাদ স্নান সেরে খাটের তলা থেকে ডাক ব্যাগের জল নিরোধক জুতো জোড়া বের করে পায়ে পড়লাম। ক্যামেরার ব্যাগটা গোছাতে গিয়ে মাথার ব্যথাটা টের পেলাম। সারা কপালটা জুড়ে একটা চিনচিনে ব্যথা। তার সঙ্গে শুরু হলো চোখের জ্বালা। স্পষ্ট বুঝতে পারলাম জ্বর আসছে। থার্মোমিটারটা ভালো করে ধুয়ে জিভের তলায় মিনিট খানেক রাখতেই দেখলাম 102 ডিগ্রি উঠেছে। অফিস যাওয়ার চিন্তাটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে জামা প্যান্ট ছেড়ে পাজামা পরে নিলাম। তারপরে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়লাম। রাধারমনকে বলে দিলাম আমায় বিরক্ত যেন না করে। আজ দুপুরে খাবো না, শুধু একটু বিশ্রাম চাই এখন। বেশি জ্বর হলে লক্ষ্য করেছি নাক মুখ দিয়ে আগুনের হলকা বেরোতে থাকে। কিছুক্ষণ চোখ বুজে শুয়ে থাকতেই ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। যখন ঘুমটা ভাঙলো তখন বোর্ড সাইড টেবিলের ঘড়িটার দিকে চোখ পড়তেই দেখলাম 2:05। এর মধ্যেই বৃষ্টিটা ধরে এসেছিল। জানালা দিয়ে বাইরে তাকাতে চোখে পড়ল কৃষ্ণচূড়া গাছটা। তার ডাল থেকে বৃষ্টির জল পাতা বেয়ে টুপ টাপ করে ঝরে পড়ছিল। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। নিচে রাস্তায় লোক চলাচল কমে এসেছে, যদিও জল জমে। মাঝে মধ্যে একটা গাড়ি ভিজে পিচে শব্দ তুলে চলে যাচ্ছে। দু একটা রিকশার চাকা এই ঝিম ধরা দুপুরের শান্তিকে তার ঠকর ঠকর আওয়াজে নষ্ট করছে। ঠিক এমন সময় আমার বাবার কথা মনে পড়ল ডায়েরিটার কথাও। বাবার ডায়েরি লেখার অভ্যেস ছিল। উনি নিয়মিত লিখতেন। শুনেছি ঠাকুরদাও নাকি ডায়েরি মেনটেন করতেন। আমার দিদিকেও ডায়েরি লিখতে দেখেছি সেই ছোটবেলা থেকে, অন্তত বিয়ের আগে পর্যন্ত দেখেছি। এখন আর সে অভ্যেস আছে কিনা জানি না। গত মাসে দোতলার স্টোর রুমটা পরিষ্কার করাচ্ছিলাম। তখনই বাবার 4টে ডায়েরি হাতে আসে। 1963 থেকে 1966, 4 বছরের এক এক দিনের সংক্ষিপ্ত বর্ণনা। আমার জন্ম 1963-তে। যখন আমি মায়ের পেটে, তখন থেকে শুরু করে আমার জন্মের মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা দিনের লিপিবদ্ধ করা
প্রতিটা লেখা পড়েছি। বাবার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষার স্পষ্ট ছবি মুগ্ধ হয়ে দেখেছি। 63, 64 আর 65 সালের ডায়েরি পড়া হয়ে গেছিল। 66-র 17ই মার্চ পর্যন্ত এগিয়েছিলাম। হঠাৎই জানি না কেন বাবার কথা মনে পড়তেই 66-র ডায়েরিটা তখনই পড়তে ইচ্ছে হলো। দেরাজ থেকে স্টোর রুমের চ্যাপ্টা পেতলের চাবিটা বের করে দোতলায় নেমে এলাম। দরজাটা খুলতেই সেই চাপা গন্ধটা নাকে এসে লাগলো, বহুদিনের ধুলো আর বন্ধ পরিবেশের গন্ধ। আলোটা জ্বালালাম। একসঙ্গে দুটো 100 ওয়াটের বাল্ব জ্বলে উঠল সবুজ শেডে। ঘরটা আসলে বাবার স্টাডি ছিল। ঠাকুরদার মতো ব্যবসায় মাথা ছিল না ওনার, তবে ডাক্তারি করে যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন। ঠাকুরদা অবশ্য এতে কোনো আপত্তি করেননি। বাবাকে বিলেতে পাঠিয়ে FRCS করিয়েছিলেন। দেশে ফিরে এসে বাবার পসারও জমে ওঠে ভালোই। প্রথমে RG কর, তারপরেই প্রাইভেট প্র্যাকটিস। ঘরের 3টে দেওয়াল জুড়ে কাঁচের পাল্লা দেওয়া আলমারি, বইয়ে ঠাসা। মেঝেতে ছড়ানো ছিটানো নানা রঙের ও আকারের বাক্স, সুটকেস আর গাদা গুচ্ছের মেডিকেল জার্নাল। ঘরে 2টো জানলা, রঙিন শার্সি বসানো তাতে। সেটা বছরভর বন্ধই থাকে। আমি চাই না এই বন্ধ ঘরটায় কোনো পাখি এসে বাসা বাঁধুক। জানালার পাশেই বড় টেবিলটার উপরে 66-র ডায়েরিটা রেখেছিলাম। শার্সিগুলো খুলে দিয়ে চেয়ারটা টেনে বসলাম। বাইরে মৃদু গাড়ি ঘোড়ার শব্দ কানে এলো। খোলা জানালা দিয়ে মেঘলা দিনের আলো এসে পড়েছে ঘরে। ঠান্ডা একটা হাওয়াও যেন আসছিল। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম 18ই মার্চ থেকে। বাবা লিখছেন, 18ই মার্চ 1966। আজ হঠাৎ বীরেন সকালে টেলিফোন করেছিল। বলল কাল নাকি পার্ক স্ট্রিটের ওয়াল্টার্সের নিলামে যাবে। আমি তো প্রত্যেক রবিবারই যাই। বীরেন জিজ্ঞেস করছিল ও সরাসরি যাবে নাকি আমি ওকে তুলে নিয়ে যাব। আমি বললাম ওকে যাওয়ার পথে তুলে নিয়েই যাব। কাল ভুবনবাবুর সঙ্গে কথা বলতে হবে। ওর ছেলের অপারেশনটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে ফেলব। সেন্ট আর্থার্স চ্যারিটির ফান্ড থেকে বোধহয় অপারেশনের জন্য অর্ধেক টাকা জোগাড় করতে পারব। ভুবনবাবুর ছেলের ছবি চাই, ওদের দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ভুবনবাবুর মতো নিলামের দোকানের কেরানির পক্ষে 10,000 টাকা জোগাড় করা কষ্টসাধ্য ব্যাপার ঠিকই। এরকম মানুষদের সাহায্যের জন্যই এই সংস্থা রয়েছে। আমার বোন বলছে টাকাটা ওরা দেবে। 19শে মার্চ 1966। একটু আগে নিলাম থেকে ফিরলাম। বীরেন একটা 19 শতকের ফরাসি কলম কিনেছে 60 টাকায়। তেমন সস্তা নয়, তবুও ও খুশিই হয়েছেন। প্রথম দিকে নিলামে এসে পটাপট দর চড়িয়ে ভেবেছে আমি কি যেন একটা করলাম। আরো বার কয়েক ওখানে গেলে বোধ করি ও আরো বিবেচনা করে দেখবে, দাম হাঁকবে। ফেরার পথে বীরেনকে নামিয়ে দিয়ে এলাম। বাড়িতে এসে স্টাডিতে ঢুকে হাতের মোড়কটা খুললাম। আজ একটা ক্যামেরা কিনেছি, বেশ পুরনো জার্মান ক্যামেরা, 120 ফরম্যাটের ফিশার। এই কোম্পানি শুনেছিলাম কয়েক বছর ব্যবসা করেই উঠে যায়, তবে ক্যামেরার সুনাম আছে। আজ নিলামের টেবিলে এটাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না। 125-এ কিনেই ফেললাম। মনে তো হয় সস্তাই পড়েছে। ছবি তোলের নেশা আমার বহুদিনের। একটা জাইসাইকান আছে,
তবু আরো ক্যামেরা কেনার ইচ্ছে। এই ক্যামেরাটা বেশ ভারী, সম্পূর্ণ কালো রঙের, লম্বায় প্রায় 1.7 ইঞ্চি, চওড়ায় 1.4 ইঞ্চি, লম্বাটে চেহারা, অনেকটা ইয়াশিকা 30-র মতন। আগামীকালই একটা ফিল্ম কিনে ভরতে হবে। হজিতের বছর 3 বয়স হলো। ওর ছবি দিয়েই এটার ওপেনিং করব। 20 মার্চ 1966। আজ হাসপাতাল থেকে ফেরবার পথে হঠাৎই রাস্তায় ভুবনবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। উনি ছেলের সঙ্গে কর্নওয়ালিস স্ট্রিটের ধারে হাঁটছিলেন। আমি ড্রাইভারকে ওদের পাশে গাড়িটাকে দাঁড় করাতে বললাম। আমায় দেখে একগাল হেসে উনি বললেন, আপনাদের বাড়ির ওদিকেই যাচ্ছিলাম, অন্নদা স্টুডিওতে। কাল যে বললেন ছেলের ছবি তোলাতে হবে। দেখি ভুবনবাবুর ছেলে পলাশ মুখ টিপে হাসছে, যেন ছবি তোলার কথায় খুব মজা পেয়েছে। আমি গাড়ির দরজা খুলে ওদের ভেতরে ডাকলাম, বললাম, স্টুডিওতে ছবি তুলে কোনো লাভ নেই, মিছিমিছি পয়সা খরচ হবে, তার চেয়ে বরং আমিই তুলে দিচ্ছি ছবি, বাড়িতে চলুন। গাড়িতে বসেই কথাবার্তা বলতে বলতে জানতে পারলাম ভুবনবাবুরা শ্যামপুকুরে থাকেন। বাড়িতে এসে গতকাল নিলামে কেনা ক্যামেরাটা বের করলাম, আর জাইসাইকানটাও। দুপুরে ওয়ার্ড বয় নবীনকে দিয়ে একটা ইলফোর্ড ফিল্ম কিনে আনিয়েছিলাম, সেটাই ভরে ফেললাম ফিশারটায়। ভুবনবাবু আর ওনার ছেলে পলাশকে নিয়ে ছাদে উঠে এলাম। এখনো অনেক আলো বাকি আছে। চৈত্র মাসের শেষ বিকেলের রোদ ছড়িয়ে রয়েছে বিশ্ব চরাচরে। আকাশ একেবারে পরিষ্কার। পলাশকে পাঁচিলের ধার ঘেঁষে দাঁড় করিয়ে পরপর 2টো ছবি তুললাম, একটা নতুন সিফারে আর একটা জাইসাইকানে। বলা যায় না নতুন ক্যামেরায় ছবি কেমন উঠবে, তাই টু বি অন দ্য সেফ সাইড জাইসাইকানেও একটা তুলে রাখলাম। ছবি তোলার পর ওরা বাড়ি চলে গেলেন। 21 মার্চ 1966। কোত্থেকে কি হয়ে যায় বলা যায় না। হঠাৎই আজ সকালে ভুবনবাবু ছুটে এলেন আমার কাছে। কারণ জানতে চাওয়ায় হাউমাউ করে কেঁদে উঠলেন। জানতে পারলাম আজ ভোরে হঠাৎই ছাদের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অসাবধানতায় পা পিছলে পড়ে পলাশ গুরুতর রূপে আহত হয়েছে। মাথাটা ফেটে চৌচির হয়ে গেছে। আরজি করের এমার্জেন্সিতে ভর্তি করেই আমার কাছে এসেছেন। কি করবেন বুঝতে পারছেন না। দুপুর পর্যন্ত চেষ্টা করেও পলাশকে আর বাঁচানো গেল না। মাথাটা ফেটেছিল ঠিকই, তবে স্ট্রিচ আর ইঞ্জেকশনগুলি পড়ার পর কন্ডিশনটা স্টেবল হওয়ার উচিত ছিল, কিন্তু না। ঠিক 2:10 পলাশ মারা গেল। আমার আর কিছু লিখতে ইচ্ছে করছে না। আজ এই পর্যন্তই। 22 মার্চ 1966। কাল পলাশ মারা যাওয়ার সময় ওর মৃত্যুর কোনো সঠিক এক্সপ্লেনেশন খুঁজে পাচ্ছিলাম না, তবে এখন বোধহয় পারছি। আমি ডাক্তার হলে কি হবে, সর্বজ্ঞ নই। বিশ্বের সমস্ত কিছু জানা আমার পক্ষে সম্ভব নয়, হয়তো কারো পক্ষেই সম্ভব নয়। তাই হয়তো আমি মনে মনে ঈশ্বর, শয়তান, মিরাকেল, কালা জাদু বা ভূতেদেরও বিশ্বাস করি। জানি না কেন আমার মনে হয় পৃথিবীতে অগোচরে অনেক কিছুই লুকিয়ে আছে, যা আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধির বাইরে। গতকাল বেলা 3টের সময় ডেথ সার্টিফিকেট লিখে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। আসলে আমিও তো সন্তানের বাবা, মা মরা ছেলের বাবা। ভুবনবাবুর মুখটা দেখার মতো কলজের জোর আমার ছিল না।
কি করে আর এক পিতার নির্মম দুঃখটাকে। বাড়ি ফিরে স্টাডিতে ঢুকে নতুন কেনা ক্যামেরাটাকে নিয়ে নাড়াচাড়া করছিলাম আর ভাবছিলাম পলাশের কথা। ওর শেষ ছবিটা এই ক্যামেরাতেই বন্দি রয়েছে। মাত্র 12টা বসন্ত কাটালো ছেলেটা। এত তাড়াতাড়ি চলে যাবার কি খুব দরকার ছিল? স্ক্যালপেল হাতে নিলেই যেমন কাটাছেঁড়া করতে মন চায়, ঠিক তেমনি হাতে একটা ক্যামেরা থাকলে আপনা হতেই ডান হাতের তর্জনীটা ছটফট করে। অজিতের ডায়রিয়া হয়েছে, বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তাই ওর ছবি তোলাটা মুলতবি রইল। বসে বসে আকাশ পাতাল ভাবছি। ঠিক এমন সময় জানালার ফ্রেমে একটা পায়রা এসে বসলো। দুধ সাদা গায়ের রং, তবে ডানায় একটা ধূসর দাগ। এরা দল বেঁধে এ বাড়িরই 3 তলায় কোথাও একটা থাকে। এদের বকম বকম ডাকও শুনেছি। হাতের কাছে এমন এক লিভিং সাবজেক্ট পেয়ে পট করে একটা ছবি তুলে নিলাম নতুন ক্যামেরাটায়। কে জানে কেমন উঠবে। পায়রাটা কিছুক্ষণ পর ডানা ঝাপটিয়ে উঠে গেল, হয়তো পাশের বাড়ির কার্নিশে। আজ সকালে এক মেজর অপারেশন ছিল, মোটামুটি ভালোই হয়েছে। বিকেলে বারান্দায় এসে দাঁড়াতেই নিচে আমার নীল রঙের মরিচের পাশে সাদা মতো কি একটা পড়ে থাকতে দেখলাম, পেছনের চাকার ডান দিকে। নিচে নেমে দেখি একটা পায়রা, ডানাগুলি ছড়ানো, মোড়ে কাঠ। সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পেলাম না। দুধ সাদা পায়রাটার ডানায় একটা ধূসর দাগ, চেনা লাগলো। গতকালই মনে হয় এরই ছবি। হঠাৎই পেট বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে মনে ভাবলাম, ওই শিফার ক্যামেরা দিয়ে পলাশের ছবি তুললাম, ও মারা গেল। ওই ক্যামেরায় পায়রাটার ছবি তুললাম, সেও মারা গেল। তবে কি ভাগ্যে অজিতের ছবি তোলা হয়নি? না জানি কি হতো। ঠাকুরকে মনে মনে প্রণাম জানালাম। ক্যামেরাটার ইতিহাস কি? কোত্থেকে এসেছে এটা? এই প্রশ্ন মাথায় ঘুরছে। পুরোপুরি শিওর না হলেও আমার মনে হয় ক্যামেরাটা ভুতুড়ে। কিছুক্ষণ আগে ওটাকে বিওএসসির সবুজ ব্যাগটায় খবরের কাগজে মুড়ে তুলে রেখেছি। ওটাকে আর কোনোদিন ব্যবহার করব না, কোনো দিনও না। 23শে মার্চ 1966। গতকাল রাতে ভালো ঘুম হয়নি। বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছি। ছোট্ট অজিত পাশে অকাতরে ঘুমিয়েছে। সকালে হসপিটালে বেরোবার আগে ও জিজ্ঞেস করেছিল ক্যামেরাটার কথা। ও ওই ক্যামেরাটায় ছবি তুলতে চায়। ওইটুকু বাচ্চা ছেলে, ওকে আসল কথা বলি কি করে? তাই বলেছি ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। অজিত বরাবরই শান্ত, এ নিয়ে আমায় বিরক্ত করেনি। হসপিটাল থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। ড্রাইভার রামরতনকে গাড়িটা একটু জোরে চালাতে বললাম। গন্তব্য ওয়াল্টার্সের নিলামের দোকান। ফিশারের ইতিহাস না জানা অবধি শান্তি পাচ্ছি না। ওই ক্যামেরার পেছনে কি কাহিনী থাকতে পারে? দোকানে ঢুকে ভুবনবাবুকে দেখতে পেলাম না। উনি কদিনের জন্য ছুটি নিয়েছেন কে জানে। একমাত্র ছেলের মৃত্যু শোক কি এত তাড়াতাড়ি ভোলা যায়? ঠিক কতদিন লাগে কারো অস্তিত্বকে মন থেকে মুছে ফেলতে? কেউ কি বলতে পারে? দোকানের মালিক রাজন মেহেরতরা হাসি মুখে এগিয়ে এলেন। আমি ওনার পুরনো খদ্দের। আমার শুকনো মুখ দেখে উনি কারণটা জানতে চাইলেন। সবিস্তারে সব বললাম ওনাকে। ততক্ষণে টেবিলে এলাচ দেওয়া চা এসে গেছে।
রজনবাবু চিন্তিত মুখে কাপটা তুলে নিয়ে একটা লম্বা চুমুক দিলেন, তারপর বললেন, এরকম ব্যাপার? আপনার কোনো ভুল হয়নি তো? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে না বলাতে উনি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। তারপর টেবিলের দেরাজ খুলে একটা পুরনো কালো খাতা বের করে সামনে রাখা ছোট প্যাডে খসখস করে কি যেন লিখলেন। কাগজটা এগিয়ে দিলেন আমার দিকে, বললেন, নিন। ক্যামেরাটা ওনারই ছিল। কাগজটায় লেখা পিটার লরেন্স, 132 নং পেমেন্টাল স্ট্রিট। রাস্তাটা চেনাই ছিল। আমার এক বুড়ো গোয়ানিজ পেশেন্ট থাকতেন স্যান্ডেল স্ট্রিটে, পেমেন্টাল স্ট্রিটের পাশেই। এলাকাটা নোংরা, অন্ধকার আর গোলক ধাঁধার মতো। রাজ্যের সরু গলি এসে মিশেছে একটা আরেকটার সঙ্গে। জায়গাটা রিপন স্ট্রিটের দক্ষিণে, যত অ্যাংলো ইন্ডিয়ানদের বাস। রাজনবাবু বললেন, পিটার সাহেবের বয়স প্রায় 80। একমাত্র মেয়ে জেসেফিনা গত বছর মারা যাবার পর বাড়ি থেকে তেমন একটা আর বেরোন না। দিন 15 আগে হঠাৎই একদিন বিকেলে এসে এই ক্যামেরাটা উনি ভুবনবাবুকে দিয়ে যান। একটা ছোট কাগজে আমার উদ্দেশ্যে কয়েকটা লাইন লিখে গেছিলেন। এত আঁকাবাঁকা হাতে লেখা যে ভীষণ কষ্ট হয়েছে পড়তে। তাতে লেখা ছিল, ক্যামেরাটা বেচে দিন, যা দাম পাবো আমি তাতেই খুশি। চিঠিটা পড়ে ভেবেছিলাম ওনার বোধহয় অবস্থা অত্যন্ত খারাপ, তাই যত তাড়াতাড়ি পেরেছিলাম ক্যামেরাটা বেচে ওনাকে সাহায্য করেছিলাম। কিন্তু আপনি যে ঘটনা শোনালেন আমার তো মাথা ঘুরে যাচ্ছে। আর সত্যিই যদি ক্যামেরাটার পেছনে কোনো কাহিনী থেকে থাকে, সেটা পিটার সাহেব ভালো জানতে পারেন। রাজনবাবুর সঙ্গে আর কথা বাড়াইনি, চলে গেলাম পিটার লরেন্সের কাছে। ভাঙাচোরা একটা প্রায় পুরো বাড়ির দোতলায় থাকেন। অপরিষ্কার কামরা, পর্যাপ্ত আলো আর অসহ্য একটা নাম না জানা জান্তব গন্ধ পরিবেশটাকে ভারী করে রেখেছিল। সারা ফ্ল্যাটটায় কারো সারা শব্দ পাচ্ছিলাম না। বোধহয় উনি একাই থাকেন। বৃদ্ধ পিটার লরেন্স একটা তুলো ওঠা রংচটা সোফায় বসে আমায় লক্ষ্য করছিলেন। আমার কাছে ঘটনাগুলি শুনে বললেন, I am extremely sorry. আমি আপনার জীবনে বিপদ ডেকে এনেছি। স্বার্থপরের মতো কাজ করেছি নিজেকে বিপদ মুক্ত করতে। ক্যামেরাটা আমার দাদার ছিল, ডেরেক লরেন্সের। সে খুব একটা স্বাভাবিক ছিল না, চার্চে যেত না, বাইবেল ছুঁত না। যখন ওর 25 বছর বয়স, ও হঠাৎ চুপি চুপি একটা স্যাটানিক গ্রুপের মেম্বার হলো। গ্রুপটা ব্ল্যাক ম্যাজিকের চর্চা করত। পরিবারের সকলে ওকে ফেরাবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কেউই সফল হয়নি। দাদার ভীষণ প্রিয় ছিল ওই ক্যামেরা। বিভৎস সব বলির ছবিও তুলেছিল ওই ক্যামেরাটা দিয়েই। শুনেছি ওখানে মানুষ, পশু পাখি সব বলি দেওয়া হতো। স্যাটানিক গ্রুপে যোগ দেওয়ার পর ও আরো অন্যরকম হয়ে গেল। চুপচাপ, শান্ত, মনে হয় বড় বেশি শান্ত। ঝড় ওঠার আগের মুহূর্তে যেমন সব শান্ত থাকে। একদিন ওই শয়তানের ঘাঁটিতে পুলিশ হানা দিল। গ্রেপ্তার হলো ডেরেক। কেউ পুলিশকে খবরটা দিয়েছিল। বুড়োর কথা নিষ্পলক দৃষ্টিতে চেয়ে গিলছি আমি। বুড়ো বলে চলেছে, ওকে ছাড়ানো গেল না, শত চেষ্টাতেও না। অবশেষে ওর কেস কোর্টে গেল। বিচারে ওর ফাঁসির হুকুম হলো। গলায় পরানোর ঠিক আগে দাদা বলেছিল, আমার শরীরের মৃত্যু হতে চলেছে ঠিকই,
কিন্তু আমার আত্মা থাকবে। কোনো না কোনো বস্তুর মধ্যে আমি ফিরে আসব, আবার খুন করব, প্রাণনাশের আনন্দের এতটা বলে পিটার সাহেব থামলেন। ওনার বুক ফাপড়ের মতো ওঠানামা করছিল। পাশের র্যাক থেকে জলের জগটা পেরে এক নিঃশ্বাসে অনেকটা জল খেয়ে ফেললেন। নোংরা মলিন শার্টের হাতায় ঠোঁট দুটো মুছে বললেন, আপনি ওসবে বিশ্বাস করবেন কিনা জানি না, তবে টু টেল দ্য ট্রুথ, আই থিঙ্ক দ্যাট ক্যামেরা ইজ পজেসড। ডেরেকের প্রতিহিংসা পরায়ণ আত্মা ওই ক্যামেরার মধ্যে রয়েছে। আমি ওটা দিয়ে কোনোদিন ছবি তুলিনি, বাড়িতে এমনিই পড়েছিল। গত বছরে হঠাৎই একদিন আমার মেয়ে জেসফিনা ওর এক বন্ধুকে দিয়ে নিজের একটা ছবি তোলায় ওই ক্যামেরায়, আর তারপরে ও মারা যায়। তাই সেদিন রাতে পিটার লরেন্সের বাড়ি থেকে ফিরে আর স্টাডিতে ঢুকিনি। সবুজ বিওএসসির ব্যাগটার দিকে তাকাবার ইচ্ছে ছিল না, তবে ক্যামেরাটা আমি বেচব না। অন্য কারোর জীবনে কালো ছায়া নেমে আসুক, এটা আমি চাই না। আমার লেখা এই ডায়েরি শর্মা বা অজিত বড় হয়ে পড়বে আশা করি। তখন ওরাও ক্যামেরাটার সম্বন্ধে জানতে পারবে। সব পড়ার পর আমার মনে হয় ওরা ক্যামেরাটাকে নিছক কৌতূহলে ব্যবহার করবে না, জোসেফিনার মতন। 10ই মে 1995। এই পর্যন্ত পড়ে আমি থামলাম। মাথার দুপাশটা আবার দপদপ করছিল। ক্রোসিনের প্রভাব কি তবে কমে এলো? কপালে হাত দিয়ে দেখলাম ঘাম। আমি অবাক হয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়েছিলাম। মনে মনে অনেক কথা ভাবছিলাম। বাবা কেন ক্যামেরাটাকে নষ্ট করে ফেললেন না? বাবা কি ভয় পেয়েছিলেন? এতগুলি ভাবনা, চিন্তা, প্রশ্ন মনে জট পাকিয়ে যাচ্ছিল। চেয়ারে বসা অবস্থাতেই পেছন ফিরে মেঝের দিকে তাকালাম। মনে বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই চলছে পুরো দমে। ডাঁই করে রাখা জিনিসপত্রের ভিড়ে সবুজ বিওএসসির এয়ারব্যাগটা চোখে পড়ল। তালা লাগানো ছিল না। খুলতেই কিছু ঔষধের বিজ্ঞাপনের বোর্ডের নিচে একটা লম্বাটে প্যাকেট দেখতে পেলাম। খুলতেই বেশ কিছু ওষুধের বিজ্ঞাপনের বোর্ডের নিচে একটা লম্বাটে প্যাকেট দেখতে পেলাম, পুরনো ছেঁড়া খবরের কাগজে মোড়া। প্যাকেটটা খুললাম। ক্যামেরাটাকে দেখে তো মনে হয় এখনো দিব্যি চলে। হঠাৎই মাথায় একটা প্রশ্ন এলো, বাবার মনের ভুল নয় তো? সবটাই নিছক কল্পনাও তো হতে পারে। কিন্তু বাবা তো বেশ কম কথার মানুষ ছিলেন। মন গড়া ঘটনার কোনো মূল্য ওনার কাছে ছিল না। তবে কি মাথায় একটা বুদ্ধি বিদ্যুতের মতো ঝলসে উঠল। একটা পরীক্ষা করতে হবে। ক্যামেরাটাকে আমার শোবার ঘরে নিয়ে এলাম। ফিল্ম ডায়ালে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম 3 লেখা রয়েছে, অর্থাৎ 66তে তোলা সেই পায়রা আর ভুবনবাবুর ছেলে পলাশের ছবি রয়ে গেছে এর অভ্যন্তরে। ফিল্মটা বোধহয় অকেজো হয়ে গেছে। সেই দুটো ফটো তোলার পর আর ব্যবহারই হয়নি এই ক্যামেরাটা। ক্যামেরাটাকে খাটের ওপর রেখে নিকনের ব্যাগটা থেকে স্টিলস এর স্ট্যান্ডটা বের করলাম। ক্যামেরাটাকে তার ওপর বসিয়ে সেলফ টাইমারের বোতামটায় দম দিয়ে দিলাম, আর তারপরে শাটারটা টিপলাম। এভাবে আপনা আপনি ছবি ওঠে, ফটোগ্রাফারের দরকার পড়ে না।
হঠাৎ কানে এলো একটা শব্দ। শাটারটা পড়তে আর বড় জোর সেকেন্ড 6 বাকি। যেন র্যাটল স্নেকের গা হিম করা ঝুমঝুমির শব্দ। লেন্সটা সোজা, নিজের নিরেট কালো শরীরের দিকেই তাক করা। ক্যামেরাটা যেন নিজেই নিজের ছবি তুলবে। আসলে ক্যামেরাটাকে আমি বসিয়েছি আয়নার সামনে, পুরনো দিনের আলমারির এক পাল্লায় বেলজিয়াম মিরর। ক্যামেরার প্রতিবিম্ব আয়নায় দেখা যাচ্ছে। আমি ঘরের কোণে কাঠ হয়ে দাঁড়িয়ে আছি। মন বলছে, আজ যদি এই হতচ্ছাড়া শয়তানের যন্ত্রটার মনে প্রতিহিংসা জাগে, জাগে মরণের নেশা, তো বেটা নিজেই মরুক। খুট করে 3টে শব্দ হলো পরপর। অবিশ্বাস। শাটারটা পড়ল। দেখলাম আয়নায় আড়াআড়িভাবে একটা চিড় ধরল, তারপর সেটা ফেটে গেল। শব্দটা এলো একেবারে ক্যামেরার ভেতর থেকে। জানি হয়তো কান পাতলে মোড়ে ভূত হয়ে যাওয়া ডেরেকের চাপা আর্তনাদটাও শুনতে পেতাম। ঠিক তারপর ক্যামেরার লেন্সটায় একটা ফাটল ধরল। এক্সপোজার ফোকাস রিং খসে মাটিতে পড়ল। পেছনের ডালাটা খুলে গিয়ে ফিল্মটা বেরিয়ে পড়ল, পেট থেকে বেরিয়ে পড়া নাড়ি ভুড়ির মতন। মৃত্যু হলো ওটার। ঘটনাটা ঘটার কয়েকদিন পর একটা ফ্যাশন অ্যাসাইনমেন্ট ছিল। নিকনের ব্যাগটা খুলতেই আঁতকে উঠলাম। আমার সাধের 15,000 টাকা দামের স্টিলের স্ট্যান্ডটা বেঁকে চলে গেছে, স্ক্রুগুলিতে মরচে পড়েছে। আসলে ভুলটা তো আমারই। ভুতুরে ক্যামেরাটাকে এই স্ট্যান্ডের উপরে তুলে মরণ শাটারটা টিপেছিলাম। ক্যামেরাটা তো নষ্ট হলোই, আমার স্ট্যান্ডটাও অকেজো আর বাতিল হয়ে গেল চিরকালের জন্য। কারণ শাটারটার পড়বার সময় আয়নায় স্ট্যান্ডটারও প্রতিবিম্ব পড়েছিল। শুনছিলেন আমাদের আজকের নিবেদন, নীলাঞ্জন নন্দীর কলমে ক্যামেরা। গল্প পাঠে এবং আবহ পরিকল্পনায় আমি হিমু, রাজেনবাবুর চরিত্রে বিশ্বজিৎ এবং পিটার লরেন্সের ভূমিকায় রাহুল। সবাই ভালো থাকবেন, ভয়ে থাকবেন। শুভরাত্রি।